আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। প্রায় ৩.৫ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু, শিক্ষার্থীদের পদচারণায় প্রাণবন্ত ক্যাম্পাস। সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে মঙ্গলবার নিউ ইয়র্ক পৌঁছাবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন এক বাংলাদেশকে তুলে ধরবেন অন্তর্বর্তী সরকার প্রধান। পাহাড়ে ভেদাভেদ ও দূরত্ব তৈরির সুযোগ দেওয়া যাবে না বললেন তথ্য উপদেষ্টা। দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের সাথে মতবিনিময়। নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগে পরিবেশ উপদেষ্টার আহ্বান। দখল দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার গুরুত্বারোপ। এবং চেন্নাই টেস্টের তৃতীয় দিন জুড়ে ভারতের দাপট, রেকর্ড ৫১৫ রানের টার্গেট পাওয়া বাংলাদেশকে করতে হবে আরও ৩৫৭ রান। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। দীর্ঘ ১১২ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা, প্রাণবন্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনকার চিত্র জানতে মোস্তফা মল্লিকের কাছে যাচ্ছি, তিনি ক্যাম্পাসে আছেন। মল্লিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের চিত্র কেমন দেখছেন এখন? মিত্রিকা, আপনাকে ধন্যবাদ। এক পরিবর্তিত ক্যাম্পাস থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং আপনি যেমনটি বলছিলেন যে ১১২ দিন পর আসলে শিক্ষা কার্যক্রম, একাডেমিক কার্যক্রম আমরা যেটাকে বলি, সেটা শুরু হয়েছে এবং খানিকক্ষণ পরই অর্থাৎ ৯:৩০টার দিকে সিনেট ভবনে ১ মিনিটের নীরবতা পালন একটি অনুষ্ঠান আছে। ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদেরকে স্মরণ করে নীরবতা পালন করবে। তবে তার আগেই আসলে ক্যাম্পাসের গেল কয়েকদিনের যে চিত্র দেখেছেন তার থেকে অনেকটাই ব্যতিক্রম, শিক্ষার্থীদের কলতানে মুখরিত এবং তারও আগে থেকে আসলে যে ছাত্রাবাসগুলো রয়েছে সেগুলো চালু করা হয়েছে এবং আপনার এর আগে অর্থাৎ ঘন্টা খানিক আগেও আসলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রচুর ঢল ছিল। এখন শ্রেণীকক্ষে অনেকেই চলে গেছেন এবং যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের কিছুক্ষণ পরে হয়তো শিক্ষা কার্যক্রম ক্লাস শুরু হবে। এবং আপনারা জানেন যে প্রথম বর্ষ ছাড়া অন্যান্য সবারই আজকে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে এবং প্রথম বর্ষের শুরু হবে ৩০শে সেপ্টেম্বর এবং এরই মধ্যে একাডেমিক কাউন্সিল, সিনেট অধিবেশনের পর একাডেমিক কাউন্সিলে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেমন ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেই বিষয়েও আসলে একটা মন্তব্য এসেছে। একটি পক্ষ চাচ্ছে যে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হোক, অর্থাৎ দলীয় ছাত্র রাজনীতি। আবার আরেকটি পক্ষ বলছে যে না, ছাত্র রাজনীতি থাকবে, তবে সেটি কোনো লেজুর ভিত্তিতেও ছাত্র রাজনীতি থাকবে না। এখন যে ছাত্র রাজনীতি আছে সেটি সংস্কারের কথা অনেকে বলছেন এবং একই সঙ্গে হল কেন্দ্রিক এবং ছাত্র সংসদ যেটা আছে সেটি চালু করা হোক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীরা যেভাবে গড়বে সেভাবেই যেন তারা গড়তে পারেন, অর্থাৎ কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন শিক্ষার্থীরা করবে না, এটাই অনেক শিক্ষার্থী চাচ্ছেন। আবার যারা বড় বড় রাজনৈতিক দল আছেন তাদের ছাত্র সংগঠনগুলো কিন্তু গতকালকে তারা বলেছেন এবং আপনারা জানেন যে উপাচার্যের সঙ্গে 10টি ছাত্র সংগঠনের একটি সভা ছিল, সেখানে তারা বলছেন যে ছাত্র রাজনীতি আছে সেটি সংস্কার করা হোক। তো মোটামুটি এক কথায় আপনাকে যদি বলি সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাদের থাকার কথা সেই শিক্ষার্থীদেরই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন। মুখরিত এক অনন্য ক্যাম্পাস দীর্ঘদিন পর, কারণ এখানে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল এখানেও কিন্তু অনেক গোলাগুলি হয়েছিল, শিক্ষার্থী আহত হয়েছিল, ক্যাম্পাস আর ক্যাম্পাস ছিল না, এটা একটা অন্যরকম পরিবেশ হয়েছিল। সেখান থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীরা আবারও শ্রেণী কার্যক্রম শুরু করতে পারলো, এটাই আসলে একটা ভালো সংবাদ। তো মোটামুটি এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি, যেটা আমি থেকে আপনাকে জানিয়ে দিলাম। ধন্যবাদ মল্লিক আপনাকে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৪শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছাবেন প্রধান উপদেষ্টা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নেওয়া ছাড়াও উচ্চ পর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্ক থেকে চকর মালিথার রিপোর্ট। বিশ্ববাসীর সামনে এখন এক নতুন বাংলাদেশ, যার নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে এবার নোবেল বিজয়ী হিসেবে নয়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নতুন বাংলাদেশকে তিনি তুলে ধরবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন। 24শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছে প্রধান উপদেষ্টা যোগ দিবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে। 27শে সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন তিনি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করা অরাজনৈতিক সরকার প্রধান তার বক্তৃতায় রাজনৈতিক পট পরিবর্তনের পাশাপাশি তুলে ধরবেন বাংলাদেশের সংস্কার পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আগমন নিয়ে ব্যাপক উচ্ছ্বাস। বাংলাদেশের প্রতিনিধি হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমেরিকায় আসছেন ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসোসিয়েশনের 79th অংশগ্রহণ করার জন্য। একজন প্রবাসী আমেরিকান হিসেবে আমি খুবই আনন্দিত, যে কারণ উনি আমাদের দেশের প্রতিনিধি হয়ে বাংলাদেশের জন্য কিছু করার জন্য আসছেন। বিশ্ব নেতাদের সাথে উনি অনেক মিটিং করবেন, এটা তো অনেক প্রেস্টিজিয়াস একটা ব্যাপার, এবং উনি একটা সুন্দর একটা অবস্থানে বাংলাদেশকে নিয়ে যাবেন আমি এই আশা করি। আমি খুবই আশাবাদী আসলে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তরুণ প্রজন্ম জাতিসংঘে অধ্যাপক ইউনূসের ভাষণে শুনতে চায় নতুন বাংলাদেশের কথা। ইউনাইটেড নেশনসে ডক্টর ইউনূস যে স্পিচ দেবে, সেই স্পিচে উনি নতুন বাংলাদেশের কথা গড়ে তুলবে, এবং আমরা আমেরিকা থেকেও এক্সপেক্ট করতেছি একটা নতুন বাংলাদেশের একটা ইমেজ দেখার। আমাদের এই প্রত্যাশা আছে যে উনি আমাদের সবার ড্রিমস, এক্সপেকটেশনস, উনি ওগুলোর জন্য অ্যাডভোকেট করতে পারবে পুরো দেশের সামনে ওই ইউএন এর ভাষণে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সব দেশের সাথে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা। জাতিসংঘ সদর দপ্তরের মিডিয়া গেটের 1 নম্বর পিলারে পথ করে উঠছে বাংলাদেশের লাল সবুজের পতাকা। এখানেই আগামী 27শে সেপ্টেম্বর বাংলাদেশের বর্তমান অবস্থা তুলে ধরে অধিবেশনে ভাষণ দিবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চকর মালিথা, চ্যানেল আই, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার রাজ্যের উইলমিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়িতে কোয়াডের বৈঠক হয়েছে। সেখানে অন্যদের সাথে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক শেষে এক্সে জো বাইডেন এবং নরেন্দ্র মোদী জানিয়েছেন তাদের বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে। উইলমিংটন থেকে বৈঠকের খবর জানাচ্ছেন চকর মালিথা। আজকে বিকেল বেলায় এখানে অনুষ্ঠিত হয়েছে কোয়াডের সম্মেলন। কোয়াডে ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্র 4 দেশ মিলে একটি নিরাপত্তা সংগঠন। সেখানে বৈঠক হয়েছে। বৈঠক হোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকের এক ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে দুই নেতা ভারত এবং তাদের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। পাশাপাশি দুই নেতা কথা বলেছেন চীন এবং রাশিয়া ইস্যুতে। তবে বৈঠকে তারা বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথা বলেছেন কিনা সে প্রসঙ্গে আমরা এখনো কিছু জানতে পারিনি। বৈঠক শেষে দুই নেতা যে টুইট করেছেন সেখানে তারা বলেছেন যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক এই বৈঠকের ফলে আগামীতে আরো দৃঢ়তর হবে। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন জো বাইডেন। জো বাইডেনের সাথে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। এদিকে ভারতের পক্ষে নরেন্দ্র মোদীর সাথে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত মৃত্তিকা। ধন্যবাদ চকর। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ে ভেদাভেদ ও দূরত্ব তৈরির কোনো সুযোগ দেওয়া যাবে না। শনিবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনের পর বাস টার্মিনাল এলাকায় স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের সাথে মতবিনিময় করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, পাহাড়ে নানা ধরনের বৈষম্য রয়েছে, সেখানে বসবাস করা জনগোষ্ঠী নানা রকমের বঞ্চনার শিকার। নতুন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেন তিনি।
এভাবে বিভিন্ন দূরত্ব তৈরি করলে অনেক সুবিধা নিতে চায়, আমরা তাদের কোনো ধরনের সুবিধা নেওয়ার সুযোগ করে দেব না। নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জাতীয় উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব নদী দিবস পালন ও মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে দখল দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নদীকে জীবন জীবিকা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে এর সুরক্ষা ও নাব্য ফেরানোর বিকল্প নেই বলেছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিম আলরাজের রিপোর্ট। মানব সভ্যতার অগ্রযাত্রার অন্যতম অনুঘটক নদী। হাজার বছর ধরে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে অজস্র নগর ও সভ্যতা। সময়ের বিবর্তনে দখল দূষণে বিশ্ব মানচিত্র থেকে হারিয়ে গেছে অসংখ্য নদী। অস্তিত্ব সংকটেও অধিকাংশ নদী। এমন বাস্তবতায় নদী নিয়ে কাজ করা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মানিত করতে দেশে প্রথমবার চালু হলো মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড। এবছর ব্যক্তি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। গবেষণা ক্যাটাগরিতে গবেষণা সংস্থা রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ ও সাংবাদিকতা ক্যাটাগরিতে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ। Mr. Mukeed Majumdar Babu, Mr. Mohammed Azaz, and Mr. Iftekhar Mahmood. You all do amazing work, and I've been so impressed to read about your accomplishments. And for some of you, I knew about your work well before this. আমাদের খাদ্য, আমাদের কৃষি, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি সবকিছু নদী কেন্দ্রিক, নদী নির্ভর। কিন্তু সেই নদী কিন্তু দিন দিন আমরা দেখতেছি যে আমাদের চোখের সামনে প্রতিদিনই হারানো নদীর তালিকায় একটি একটি করে নদী যুক্ত হচ্ছে। বাংলাদেশের এক সময় হয়তো আমরা আমাদের জীববৈচিত্র্য, আমাদের প্রাণী বৈচিত্র্য আমরা দেখব না, কিন্তু বাবুভাই যে ডকুমেন্টেশন তৈরি করে গেছেন, যে তৈরি করেছেন, সেটা দিয়ে আমাদের বাংলাদেশের জীববৈচিত্র্য আরও অনেক দিন বেঁচে থাকবে। আয়োজনে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, সব পক্ষের কার্যকর অংশগ্রহণেই মিলবে মুক্তির রূপরেখা। পলিউশন যা বলেন প্রতিদিনকে এত দ্রুত অবনতি হতে পারে তা চিন্তার বাইরে। তো নদী নিয়ে কাজটা হচ্ছে যে বাংলাদেশে যে কোনো কাজের ক্ষেত্রে মানবাধিকার থেকেও শুরুবাইরা মানবাধিকারের কথা বলে অনেক কাজ করে অনেক কষ্ট পেয়েছেন। আমরা মনে করি নদী নিয়ে কাজ তার চেয়ে অনেক বেশি রিস্কি। কারণ হচ্ছে নদীর সাথে বাংলাদেশের অস্তিত্বের সাথে সম্পর্ক। নদী এবং পরিবেশ এইটা বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে একটা খুবই গভীর রাজনৈতিক ইস্যু, এবং কোনো ধরনের রাজনৈতিক বন্দোবস্ত এবং পরিকল্পনা এবং সদিচ্ছা ছাড়া এটা কখনোই সম্ভব না। এবং বাংলাদেশের রিভারকে অলওয়েজ একটা অর্নামেন্টাল বিষয় হিসেবে পাবলিক ফেজে দেখানো হয়েছে। We can have so many different initiatives around, but if we don't have the right institutional coordination around managing rivers, then we would not be able to work around policy priorities, investment priorities, programming. দেশের বেশিরভাগ নদী দূষিত উল্লেখ করে অতিথিরা বলেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নদী রক্ষায় কার্যকর উদ্যোগের বিকল্প নেই। আমাদের কিন্তু সমস্যা দিন দিন অনেক বেড়ে গেছে। আজকে কিন্তু দেশকে ভালো রাখার যুদ্ধ, এবং দেশকে ভালো রাখতে হলে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই বাংলাদেশটা আমাদের, এই বাংলাদেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। যদি আমরা সচেতন না হই, আর আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে ভালো না রাখতে পারি, তাহলে কিনা আমরাও ভালো থাকবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে না। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে যে অ্যাপ্রিসিয়েশন পেলাম, সেটা দিয়ে কিন্তু আমরা সামনে আগানোর জন্য আরও ইন্সপায়ার্ড হব। সুতরাং আমাদের কিন্তু অনেক দায়িত্ব। এখন একটা আশার আলো দেখছি সামনে, এবং সেই আশার আলোটা যেন আমরা জ্বালিয়ে রাখতে পারি, এবং এই আশার আলোকে ধরে যেন আমরা এগিয়ে যেতে পারি। আমরা তো নদীগুলোকে দূষণ মুক্ত করার একটা জাতীয় কার্যক্রম শুরুই করিনি কখনো। সকল বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়েছি যে তারা আগামী 2 মাসের মধ্যে তাদের বিভাগের নদীগুলোকে দখলমুক্ত করার একটা কর্মপরিকল্পনা দেবে আমাদেরকে। যদি সংস্কারের কথা বলি,
আমি সব সংস্কার কাগজে কলমে সুন্দর করে লিখে দিলাম, কিন্তু যারা ওই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তারা যদি সেই সংস্কারটা মনস্তত্ত্বে ধারণ না করেন তাহলে কিন্তু আমরা বেশি দূর আগাতে পারবো না। বাংলাদেশ রিভার ফাউন্ডেশন ও কানাডার ওয়ার্ল্ড রিভার্স ডে হেডকোয়ার্টারের উদ্যোগে আয়োজনের সহযোগী নেকম, বাংলাদেশ নদী পরিব্রাজক দল সহ 5টি সংগঠন। আলিমাল ব্রাজি, চ্যানেল আই, ঢাকা। আজ বিশ্ব নদী দিবস। প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার নদী দিবস পালিত হয়। নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। ব্রিটিশ কলাম্বিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি 1980 সাল থেকে প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার বিশ্ব নদী দিবস পালন করা শুরু করে। এরপর 2005 সাল থেকে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। জানা গেছে, নগরায়নের ফলে গত 50 বছরে দেশের নদ নদীর সংখ্যা কমে নেমে এসেছে অর্ধেকের নিচে। এমন বাস্তবতায় সংকটে থাকা সভ্যতা রক্ষায় নদী সংরক্ষণ ও নাব্যতা ফিরিয়ে আনায় গুরুত্বারোপ করেছেন পরিবেশবাদীরা। এবারে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। দর্শক, ফিরে এলাম বিরতির পর। নিটোল টাটা কৃষি সংবাদ। সমন্বিত খামার করে স্বাবলম্বী হয়েছেন গাজীপুরের আবু তালেব আহমেদ। বর্তমানে মাছ, মুরগি, ছাগল চাষের পাশাপাশি খামারে বিভিন্ন প্রকার সবজি চাষ করে অর্থনৈতিকভাবে সফল তিনি। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দখল দূষণে চরম অস্তিত্ব সংকটে গাজীপুরের শ্রীপুরে লবলং নদী। পাড় দখল করে রাস্তা নির্মাণ সহ অবৈধভাবে বালু ফেলে ভরাট করা হচ্ছে নদী। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে পুরো জীববৈচিত্র্যে। দখলদারদের উচ্ছেদে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা।